আচ্ছা, আজকে আমরা কাস্টম এক্সেপশন থেকে শুরু করব। আচ্ছা, আমার কথা কি আপনারা শুনতে পান? জি ভাই। আচ্ছা, শুরু করি তাহলে, না? আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে এক্সেপশন হ্যান্ডলিং নিয়ে আলোচনা করতেছিলাম। সেটারই একটা অংশ হচ্ছে কাস্টম এক্সেপশন। এই ক্লাসে আমরা কাস্টম এক্সেপশন নিয়ে আলোচনা করব। When do you usually go for creating your own custom exception? If none of the already existing .NET exceptions adequately describe the problem, we can check existing .NET exception. আচ্ছা, এখানে যেটা বলছে .NET এর তো অনেকগুলি এক্সেপশন আমরা অলরেডি দেখছি, যেমন ইন্ডেক্স আউট অফ রেঞ্জ এক্সেপশন, এটা একটা এক্সেপশন, ফরম্যাট এক্সেপশন, ডিভাইড বাই জিরো এক্সেপশন, আরো এরকম অনেক এক্সেপশন আছে। তো কখনো যদি এরকম একটা সিচুয়েশন আসে যে কোনো এক্সেপশনই আসলে আমার প্রবলেমটা ডিসক্রাইব করতেছে না, এবং আমি চাচ্ছি যে আমার মতো করে একটা এক্সেপশন তৈরি করতে, তখন আসলে অপশনটা কি? সেক্ষেত্রে হচ্ছে কাস্টম এক্সেপশন। আর উই ক্যান চেক এক্সিস্টিং .NET exceptions list by using command control. .NET এর যে এক্সেপশন গুলি আছে তার লিস্ট দেখতে চাইলে আমরা কন্ট্রোল ই দিয়ে আমরা দেখতে পারি। তো এটা একটু আমরা দেখি। কন্ট্রোল অল্টার ই চাপলাম, এটা দেখেন এখানে প্রচুর এক্সেপশনের নাম আছে। হ্যাঁ, এই যে লাস্টে সাফিক্স এক্সেপশন, ইউজ এক্সেপশন, ইস পর্যন্ত গেলে অনেক এক্সেপশন। এগুলি হচ্ছে .NET এর বিল্ট ইন এক্সেপশন। এর বাইরে যদি আপনার কোনো এক্সেপশন দরকার হয়, যেগুলি হচ্ছে এই এক্সেপশন দিয়ে আপনার হয়তো কাজটা হচ্ছে না, এর বাইরে যে এক্সেপশন আছে আপনার মতো করে দরকার, সেক্ষেত্রে আপনি চাইলে নিজেও একটা এক্সেপশন ক্লাস তৈরি করতে পারেন। হ্যাঁ, এগুলি হচ্ছে .NET এর এক্সেপশন ক্লাস। অনেক, কিন্তু প্রচুর আছে। তো আমরা এই বিল্ট ইনের বাইরে আমরা নিজের একটা এক্সেপশন ক্লাস তৈরি করব। তো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা কাস্টম এক্সেপশন ক্লাস হবে। এই কথাটাই এখানে বোঝানো হয়েছে। When do you usually go for creating your own custom exceptions? Question answerটা হচ্ছে if none of the already existing .NET exceptions adequately describe the problem. মানে .NET এর যে এক্সিস্টিং এক্সেপশন গুলি আছে তার মধ্যে কোনোটাই যদি আপনার প্রবলেমটা ডিসক্রাইব না করে, সেক্ষেত্রে আপনি নিজে কাস্টম এক্সেপশন তৈরি করতে পারবেন। যাই, কাস্টম এক্সেপশন স্টেপস। কাস্টম এক্সেপশন তৈরি করতে গেলে যে স্টেপগুলি, সেটা আমরা এখন ডিসক্রাইব করব। প্রথম হচ্ছে ক্রিয়েট এ ক্লাস দ্যাট ডিরাইভ ফ্রম system.exception class. As a convention, in the class name with exception suffix. All .NET exceptions end with exception suffix. এইখানে দেখেন যে ইমেজের মধ্যে মাই এরর এক্সেপশন, এটা হচ্ছে একটা কাস্টম এক্সেপশন, যেটা আমরা নিজেরা এরকম একটা কাস্টম এক্সেপশন তৈরি করব। আর এটা হচ্ছে কাস্টম এক্সেপশনের নাম, পাবলিক ক্লাস মাই এরর এক্সেপশন, বাট এটা ডিরাইভ ফ্রম হচ্ছে এক্সেপশন। এক্সেপশনটা হচ্ছে সিস্টেম নেমস্পেসের আন্ডারে একটা ক্লাস। সো সিস্টেম ডট এক্সেপশন, সিস্টেম ডট এক্সেপশন, দ্যাট মিন্স এক্সেপশন ক্লাস। এই এক্সেপশন ক্লাস থেকে ড্রাইভ করছে আমাদের মাই এরর এক্সেপশন ক্লাসটা। As a convention,
ইন দ্য ক্লাস নেম উইথ এক্সেপশন সাফিক্স। এটা এখানে যেহেতু আমরা কাস্টম এক্সেপশন ক্লাস তৈরি করব, এজন্য এটা একটা নেমিং কনভেনশন আছে। নেমিং কনভেনশন অনুযায়ী নেমের লাস্টে আমরা এক্সেপশন কথাটা লিখব। ওই ব্যাগে ঢুকে রেখে দাও। আমার ক্লাসের নাম যাই হোক, তেলাপোকা না ঢুকে সেই নামের লাস্টে হচ্ছে আমরা এক্সেপশন ক্লাসটা এক্সেপশন লিখব। এটা হচ্ছে এটা নেমিং কনভেনশন। পরশুদিন all .NET exceptions end with exception suffix. .NET এর যে এক্সেপশন গুলি আছে সেগুলো কিন্তু এই এক্সেপশন সাফিক্স থাকে। প্রত্যেকটা এক্সেপশনের ক্লাসের লাস্টে এক্সেপশন সাফিক্স থাকে। এটার একটা एग्जांपल আমরা এখানে দেখতে পারি। দেখেন এগুলি হচ্ছে .NET এর এক্সেপশন গুলি। প্রত্যেকটা লাস্টে দেখেন এক্সেপশন এক্সেপশন এক্সেপশন, মানে প্রিফিক্স হিসেবে যাই লিখি না কেন পরে এক্সেপশন কথাটা লিখতে হবে, এই তো ব্যাপারটা। সাফিক্স লিখতে হবে বলতে এটা না লিখলে যে আপনার এরর চলে আসবে বিষয়টা তা না। এটা একটা নেমিং কনভেনশন, কারণ আপনি দেখলে যাতে বুঝতে পারেন যে হ্যাঁ এটা একটা এক্সেপশন ক্লাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এইটুকুই। আপনি না লিখলে যে প্রোগ্রামিং এ এরর আসবে বা কোনো সমস্যা হবে তা না, বাট এটা একটা নেমিং কনভেনশন। কনভেনশন। আচ্ছা, provide a public constructor that takes a string parameter. This constructor simply passes the আচ্ছা আমরা আগে একটা ক্লাস ক্রিয়েট করি, এক্সেপশন ক্লাস। এগুলি এখন আর দরকার নাই। প্রথম হচ্ছে আমরা একটা ক্লাস ক্রিয়েট করলাম মাই এরর এক্সেপশন, এবং এটাকে আমরা ড্রেভ করব হচ্ছে এক্সেপশন ক্লাস থেকে। এক্সেপশন ক্লাস থেকে ড্রেভ করব। তো এটা হচ্ছে আমার কাস্টম এক্সেপশন ক্লাস নিয়ে। এরপরে আসি প্রোভাইড এ পাবলিক কনস্ট্রাক্টর। যেহেতু আমরা একটা ক্লাস তৈরি করছি এক্সেপশন ক্লাস, এখন এটাতে আমরা একটা পাবলিক কনস্ট্রাক্টর সেট করব। This constructor simply passes the string parameter to the base exception constructor. নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি এটা কি কেউ বলতে পারবেন? এই যে আমরা যে एग्जांपलটা আছে নিচে, এটা হচ্ছে কনস্ট্রাক্টর। হ্যাঁ, ক্লাসের মতো দেখা গেল, এটা ক্লাস নেম আর এটা একই, বাট এটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর। এই কনস্ট্রাক্টর ক্লাস নেমের সেম আছে, হ্যাঁ একই। এই যে আগের এটা হচ্ছে আমার ক্লাসের নেম, ঠিক আছে, পাবলিক, তারপরে ক্লাস কিওয়ার্ড থাকতে হবে অবশ্যই ক্লাস নেমের আগে। কিন্তু এখানে কোনো ক্লাস কিওয়ার্ড আছে নাই, বাট এটার প্যারামিটার আছে, প্যারামিটার আছে। এটা হচ্ছে কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর হচ্ছে এই ক্লাসের আন্ডারেই কনস্ট্রাক্টরটা, ঠিক আছে। মাই এরর এক্সেপশন ক্লাসের সেম নামে আর কি। হ্যাঁ, কনস্ট্রাক্টরের নাম অলওয়েজ ক্লাসের নাম একই হয়। তো এটার প্যারামিটার দিয়ে আমরা পাস করছি স্ট্রিং টাইপের একটা প্যারামিটার, নাম দিছি মেসেজ। এবং এখান থেকে আমরা যেটা করছি, বেস ক্লাসের মধ্যে যে কনস্ট্রাক্টরটা আছে এই সিঙ্গেল প্যারামিটারের, সেই কনস্ট্রাক্টরটাকে আমরা কল করছি। কলম দিয়ে দেখেন বেস, আর ওই কনস্ট্রাক্টরের প্যারামিটারে আমরা ওইটা পাস করে দিচ্ছি মেসেজটা। এটা আমরা একবার করি। দেখেন এখানে যেটা করলাম, আমরা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম, কনস্ট্রাক্টরের একটা প্যারামিটার আছে,
স্ট্রিং টাইপের নাম দিছি মেসেজ, হ্যাঁ এবং এখানে যেটা হইলো বেস মানে এই যে এক্সেপশন ক্লাসের যে কনস্ট্রাক্টরটা আমরা অ্যাকচুয়ালি বেস বলতে এখানে সেই এক্সেপশন ক্লাসটাকে বোঝানো হয়েছে। এই বেস ক্লাসের মধ্যেও আপনার কনস্ট্রাক্টর আছে, সেইখানে এই সিঙ্গেল প্যারামিটারের যে কনস্ট্রাক্টরটা আমরা অ্যাকচুয়ালি সেটাকে কল করলাম। আপনি এই কনস্ট্রাক্টর দিয়ে এই প্যারামিটার দিয়ে যদি কোনো ভ্যালু পাস করেন সেটা চলে যাবে এখানে, এবং কল হবে হচ্ছে বেস ক্লাসের যে কনস্ট্রাক্টরটা সেটা, এবং প্যারামিটার দিয়ে পাস হবে হচ্ছে এই মেসেজ প্যারামিটার দিয়ে আমরা যা সেন্ড করব সেটা। বোঝা গেছে তো বিষয়টা? হ্যাঁ সমস্যা নাই, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, একটু কনফিউশন লাগতে পারে। আচ্ছা, using inner exceptions you can also track back the original exception. If you want to provide this capability for your custom exception class, then overload the constructor accordingly. এখানে বোঝানো হয়েছে যে আমরা আগের ক্লাসে দেখছি যে ইনার এক্সেপশন কিভাবে হচ্ছে ইনার এক্সেপশনের মেসেজটা কাস্ট করতে হয় সেটা দেখলাম, সেটা আবার ডিসপ্লে কিভাবে করতে হয় সেটা দেখছি। আমরা নিজেরা যেহেতু একটা কাস্টম এক্সেপশন তৈরি করতেছি এবং আমরা চাচ্ছি যে আমাদের নিজেদের কাস্টম এক্সেপশনটাও সেটারও ওই ক্যাপাবিলিটি থাকবে, যাতে করে কেউ চাইলে এই কাস্টম এক্সেপশন ব্যবহার করে ইনার এক্সেপশনটাও সে ডিসপ্লে করতে পারে। আচ্ছা, আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ যাচ্ছে। Okay. তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের আরেকটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে, দ্যাট মিন্স কনস্ট্রাক্টর ওভারলোডিং নোড। সেই কনস্ট্রাক্টরে হচ্ছে দুইটা প্যারামিটার থাকবে, এক্সেপশন, ইনার এক্সেপশন। তো এটা এখন আমরা যেটা করব, একটা কনস্ট্রাক্টর আমার আছে, আরেকটা কনস্ট্রাক্টর আমরা ক্রিয়েট করব, এখানে প্যারামিটার থাকবে আরেকটা। তো এখানে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি কনস্ট্রাক্টর ক্রিয়েট করছি ঠিকই, কিন্তু দেখেন আমার কনস্ট্রাক্টরের মধ্যে কোনো লজিক নাই, আমার কনস্ট্রাক্টরের কোনো লজিক নেই, কারণ হচ্ছে আমি আবার মেসেজটা ফরওয়ার্ড করে দিতেছি হচ্ছে বেস ক্লাসের কনস্ট্রাক্টরের কাছে, এখানেও তাই মেসেজটা ফরওয়ার্ড করে দিচ্ছি বেস ক্লাসের কনস্ট্রাক্টরের কাছে। তো বেস ক্লাসের কনস্ট্রাক্টরের যে লজিকটা আছে এখানে ওইটা ইউজ হবে, সে সরাসরি ফরওয়ার্ড হয়ে যাবে হচ্ছে বেস ক্লাসের কনস্ট্রাক্টরে। এই জন্য আমার কনস্ট্রাক্টরে কোনো লজিক আমি সেট করিনি। সাইদের ভাই ওই যে ইয়া সেকেন্ড যে কনস্ট্রাক্টরটা, হ্যালো, বলেন। সেকেন্ড কনস্ট্রাক্টর আগে ইনার এক্সেপশনের আগে এক্সেপশন শব্দটা লাগলো কেন? এটা বুঝি নাই বা ভুলে গেছি। এই মানে এটা সেকেন্ড হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ এটা এটা হচ্ছে প্যারামিটারের নেম। নেম, হ্যাঁ, এটা এটা প্যারামিটারের নেম, ঠিক আছে। আমি আগে এখানে যেমন মেসেজ এক্স ওয়াই যেমন জেড, প্যারামিটারের নেম, এক্স ওয়াই জেড যে কোনো কিছু দিতে পারতাম, বাট আমি একটা মিনিংফুল নেম দিলাম এটা। আর এটা হচ্ছে প্যারামিটারের টাইপ, এখানে যেমন এক্সেপশন টাইপের আর একটা প্যারামিটার আছে, হ্যাঁ স্ট্রিং টাইপ প্রথমটা। এটা স্ট্রিং টাইপ, আর এটা হচ্ছে এক্সেপশন টাইপ, দ্যাট মিন্স এগুলি হচ্ছে এক্সেপশন কমপ্লেক্স টাইপ, টাইপ, আচ্ছা বুঝতে কমপ্লেক্স পারছি, টাইপ, এগুলি কমপ্লেক্স টাইপ, যেমন একটা ক্লাস আচ্ছা দিয়েও আপনি বুঝতে একটা পারছি। টাইপ। আচ্ছা, তো এই এক্সেপশন দুইটা দিয়ে স্ট্রিং টাইপ, তো নিতে পারতাম, আমার যেখানে ইচ্ছা করলে যেটা, দুইটা স্ট্রিং নিতে পারতাম না না আমি স্ট্রিং নাকি? ভ্যালু পাঠাইলে তখন না আমি স্ট্রিং প্যারামিটার দেব। আমি এখানে দেখা গেছে যে আমার এক্সেপশনের যে অবজেক্টটা আছে আমি সেটা সেন্ড করে দিব, সেখানে তো স্ট্রিং দিলে হবে না। তো আমি কি ভ্যালু গেট আচ্ছা করব তার উপর ডিপেন্ড করবে হচ্ছে আমি প্যারামিটার টাইপ কি সেট করব। ও ঠিক আছে, আচ্ছা ঠিক ঠিক আছে, হ্যাঁ প্রসিড। আচ্ছা নেক্সটে যাই।
if you want to throw exception with custom exception, call as follows. ধরেন আমরা আমাদের কাস্টম এক্সেপশনটা ব্যবহার করতে যাচ্ছি, তাহলে কিভাবে করবো? আমরা একটা কাস্টম এক্সেপশন ক্রিয়েট করছি, এখন আমি হয়তো কোনো এররের ক্ষেত্রে এটা ব্যবহার করতে চাচ্ছি। গেছিলা হাত দিয়ে ফেলো হাত। এখানে আমরা একটা এরর জেনারেট করলাম এবং এটা থ্রো করলাম হচ্ছে মাই এরর এক্সেপশন, যেটা আমরা নিজেরা ক্রিয়েট করছি সেটা দিয়ে। দেখেন এররটা রেজ করলো এবং এখানে যে মেসেজটা আছে my error exception, this is from my custom exception error. অন্য বিল্ট ইন এরর গুলি যখন রেজ করে তখন কিন্তু একই ফরম্যাটে আসে, এখানে মেসেজটা থাকে, এখানে কোন এররটা জেনারেট করছে সেটা থাকে, সেই ক্লাসের নেমটা থাকে, এখানেও আমাদের এখানেও তাই। তো আমি যে মেসেজটা পাস করছি এখানে সেটাই দেখাচ্ছে। হ্যাঁ, ওই যে এক্সেপশন কে কল করার জন্য কি এইভাবে থ্রো নিউ তারপরে এক্সেপশন নেম এইভাবে কলটা করতে হয়? এটা আমি সরাসরি নিজে এক্সেপশনকে কল করলাম, কোনো রেজ হয় না, কোনো এরর রেজ হয় না। এখন মনে করেন যে এরর রেজ হওয়ার পরে যদি আপনি এক্সেপশন কল করতে চান, তাইলে আমার এই এক্সেপশনের সাথে ম্যাচ করতে হবে এররটা, বুঝতে পারছেন? তো আমি নিজেই এই এররটা রেজ করব, বুঝতে পারছেন? না, এর আমি বলছি রেজ করার সিস্টেমটা কি ওই যে হ্যাঁ, থ্রো হ্যাঁ, ওইটা কি হ্যাঁ, কিওয়ার্ড? হ্যাঁ, থ্রো দিয়ে, হ্যাঁ, থ্রো ওইটা দিয়ে, কিওয়ার্ড। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, থ্রো কিওয়ার্ড সেটাই, দিয়ে ধরেন আপনি চাচ্ছেন সুন্দর যে জায়গা। কোনো একটা স্টেপে গিয়ে আপনি এরর রেজ করবেন। হ্যাঁ, যদি আপনার হুম। প্রোগ্রামিং এর সিচুয়েশন এরকম হয় তাইলে আপনি এরর থ্রো করে দিবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তখন আচ্ছা, হচ্ছে এটা, এখন ওই ক্ষেত্রে আপনি এটা তো আমরা নিজেদের তৈরি করা একটা এক্সেপশন থ্রো করলাম, আপনি চাইলে অন্য যে কোনো এক্সেপশন বিল্ট ইন গুলিও থ্রো করতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, ইনডেক্স, সেটাও আউট অফ পারি। রেঞ্জ এক্সেপশন, এখানে তখন ওই বিল্ট ইন নামগুলি আসবে। হুম। তো এই হচ্ছে মোটামুটি কাস্টম এক্সেপশনের এটা একটা বেসিক কনসেপ্ট। তো আপনারা যখন কাস্টম এক্সেপশন নিয়ে কাজ করবেন, আরো অ্যানালাইসিস করলে আরো অনেক কিছু জানতে পারবেন। তো নেক্সটে যাচ্ছি, এক্সেপশন হ্যান্ডলিং অ্যাবিউজ। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। Sometimes programmers using exception handling to implement programming logic, which is bad, and this is called exception handling abuse. মানে অনেক সময় প্রোগ্রামাররা কি করে, যেখানে প্রোগ্রামিং এর লজিক অ্যাপ্লাই করার দরকার সেখানে অনেক সময় এক্সেপশন হ্যান্ডলিং অ্যাপ্লাই করে বুঝে। তো এটারে বলে হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং অ্যাবিউজ। তো এটা আমরা দেখতেছি ডিটেইলস সামনে। এইখানে একটা এক্সাম্পল আছে, দেখেন, programmers that using exception handling to implement logical flow. তো এখানে যে বিষয়টা আছে, আমার প্রোগ্রামটা হচ্ছে এরকম, console.writeLine is enter a numerator. প্রথমে তাকে একটা নিউমেরেটর হচ্ছে একটা ভ্যালু সে টাইপ করবে, যেটা নিউমেরিক ভ্যালু, ভাজক বা ভাজ্য। তো তারপরে হচ্ছে সে এইখানে কনভার্ট করতেছে এটাকে ইন্টিজারে, নিউমেরেটর। পরবর্তীতে আবার ডোমিনেটর, ডিনোমিনেটর হচ্ছে সে টাইপ করবে, সেটা কনভার্ট করতেছে ইন্টিজারে, এটা ডিনোমিনেটর একটা ভেরিয়েবলের মধ্যে রাখতেছে। ফাইনালি যেটা হচ্ছে নিউমেরেটরে ভাগ দিচ্ছে ডিনোমিনেটর দিয়ে, এবং রেজাল্ট আমরা রেজাল্ট ইয়ার মধ্যে রাখতেছি। এই রেজাল্টটা পরবর্তীতে হচ্ছে আমরা এখান থেকে প্রিন্ট করতেছি।
এই হচ্ছে আমার প্রোগ্রাম। রেজাল্ট ভেরিয়েবল আর রেজাল্ট ভেরিয়েবলে যে ভ্যালুটা আসবে আমরা সেটা এখানে প্রিন্ট করে দেব। এইটুকু হচ্ছে আমার প্রোগ্রাম। তো এই ক্ষেত্রে দেখেন অনেকগুলি এরর আসার সম্ভাবনা আছে। কিভাবে? প্রথমে নিউমারেটর আপনি যদি এখানে যে ভ্যালুটা টাইপ করতেছেন সেই ভ্যালুটা হইতে পারে যে ইন্টিজারের তুলনায় অনেক বড়, বা হইতে পারে যে আপনি ইন্টিজার না দিয়ে এখানে স্ট্রিং টাইপ করছেন, এরকম। সেক্ষেত্রে এরর আসার সম্ভাবনা আছে। পরেরটাতেও তাই, হ্যাঁ, এরর আসার সম্ভাবনা আছে। এবং রেজাল্টের ক্ষেত্রে যদি এমন হয় যে আপনার ডিনোমিনেটর হচ্ছে 0, সেক্ষেত্রেও আপনার এরর আসার সম্ভাবনা আছে। তো এই জন্য পুরোটারে একটা ট্রাইগেসের মধ্যে নিয়ে নিচ্ছে। এখানে ট্রাইগেসে নিয়ে এক্সেপশনগুলি হ্যান্ডেল করা হচ্ছে। প্রথমে হচ্ছে ফরম্যাট এক্সেপশন। যদি আমি ইন্টিজারের জায়গায় স্ট্রিং টাইপ করি তাহলে ফরম্যাট এক্সেপশনে ধরবে। তারপরে হচ্ছে ওভারফ্লো এক্সেপশন। যদি আমি বিশাল বড় একটা নাম্বার এখানে টাইপ করি, ইন্টিজারে সাধারণত 10 ডিজিট পর্যন্ত নেয়, এর চেয়েও বেশি যদি আমি টাইপ করি তাহলে এটা ওভারফ্লো এক্সেপশনে চলে যাবে। তারপরে ডিভাইড বাই জিরো এক্সেপশন। এই যে এখানে রেজাল্টের আগে দেখেন এখানে হচ্ছে দুইটা ভ্যালু আমরা ডিভাইড করতেছি, নিউমারেটর ডিনোমিনেটর। এটা ডিনোমিনেটর যদি 0 হয় তখন হচ্ছে কোনো আপনার এই ডিভাইড বাই জিরো এক্সেপশনে চলে আসবে। আর এই তিনটার কোনোটাই যদি ম্যাচ না করে তাহলে ফাইনালি এক্সেপশন, বেজ এক্সেপশন প্লাস এটা অবশ্যই ম্যাচ করবে, কারণ এটা হচ্ছে সমস্ত এক্সেপশনের বেজ। তো এখানে চলে আসবে মেসেজটা প্রিন্ট হবে। তো এখানে যে এই কাজটা করা হয়েছে এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট না। আসলে এটাকেই বলে হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং অ্যাবিউজ। এখানে আসলে আমার যে কাজটা লজিক্যালি আমাকে করার কথা, প্রোগ্রামেটিক্যালি যেটা হ্যান্ডেল করার কথা, সেটাকে আমরা হ্যান্ডেল করছি কি দিয়ে? ট্রাই কেস দিয়ে হ্যান্ডেল করছি। সো এটা একটা মানে ব্যাড প্রোগ্রামিং, এটাকে বলে হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং অ্যাবিউজ। তো আমরা এই জিনিসটা একটু প্র্যাকটিক্যালি দেখি।
দেখেন আমরা একটু প্রোগ্রামটা রান করে একবার দেখি। সাপোজ 10, তারপরে দিলাম 5, আমার রেজাল্ট আসলো 2। এই হচ্ছে আমার প্রোগ্রাম যদি এক্স্যাক্টলি রান করে। বাট এখানে অনেকগুলি এরর আসার সম্ভাবনা আছে। প্রথমত হচ্ছে আমি 10 এর জায়গায় যদি প্রপারলি 10 না লিখে আমি XYZ লিখলাম বা বিশাল একটা নাম্বার লিখলাম, তাহলে এখানে এরর চলে আসবে। সেটা কিভাবে আমি আরেকবার রান করে দেখাই। সাপোজ আমি এখানে অনেক বড় একটা নাম্বার লিখলাম, এই যে ওভারফ্লো এক্সেপশন চলে আসছে। এটা একটা। তারপরে হচ্ছে আবার রান করি। সাপোজ এখানে আমি স্ট্রিং লিখলাম, ফরম্যাট এক্সেপশন চলে আসছে। এটা একটা। তারপরে হচ্ছে আমি সাপোজ এখানে 10 লিখলাম, পরে লিখলাম 0, তারপরে h ডিভাইড বাই 0 এক্সেপশন চলে আসছে। তো এই এক্সেপশন গুলি এখানে আসতে পারে। এই জন্য আমাদের প্রথম এক্সাম্পলে যেটা করা হয়েছে, এখানে ট্রাই কেস দিয়ে হচ্ছে এই এক্সেপশন গুলি হচ্ছে হ্যান্ডেল করা হয়েছে। প্রথমত হচ্ছে ফরম্যাট এক্সেপশন, which are only numeric. Overflow exception. এই বৃহস্পতিবার তো কালকে পরশু। আচ্ছা দেখা যাক। 45 জন মারা গেছে, 15,000 কত মানে সাহায্য আছে, 2900 আর পরশুদিন আমার ইয়েতে যাই কি যমুনায় এটা সংস্কারের ছোটটা নিয়ে আসবো। আচ্ছা, সামথিং ওয়েন্ট রং, একটু খেয়াল করেন। যা এখানে আমরা এক্সেপশন যাই আসুক নিচ থেকে দেখেন আমরা এটা হ্যান্ডেল করছি। ট্রাই কেসের মাধ্যমে আমরা এগুলো হ্যান্ডেল করছি।
প্রথমে আমরা যেটা করব, আমরা রেগুলার একটা নাম্বার দেই, ট্রু দিলাম, 5 আমার রেজাল্ট আসছে, কোনো প্রবলেম হয়নি। আমরা আবার রান করব, এখানে আমি নাম্বার হয়তো 10 TEN লিখলাম 10, দেখেন আমাদের এক্সেপশনটা হ্যান্ডেল হয়েছে, প্লিজ এন্টার অনলি নিউমেরিক ভ্যালু, এই মেসেজটা আসছে। যেহেতু এটা ফরম্যাট এক্সেপশন, তার জন্য হচ্ছে প্লিজ এন্টার অনলি নিউমেরিক ভ্যালু হ্যান্ডেল হলো। ঠিক আছে, আমরা নিউমেরিক ভ্যালু দেই, নেক্সটে নিউমেরিক ভ্যালু দিলাম। পরেরটাতে যাই আমরা, এখানে গিয়ে হচ্ছে বিশাল একটা নাম্বার দিয়ে দিতে পারি, নাম্বার দিলাম বিশাল একটা নাম্বার, হ্যাঁ এররটা হ্যান্ডেল হচ্ছে, ওভারফ্লো এক্সেপশনটা হ্যান্ডেল হচ্ছে। প্লিজ এন্টার ভ্যালু বিটুইন এই থেকে এর মধ্যে, এই রেঞ্জের মধ্যে আমার নাম্বারটা লিখতে হবে, সেটা বোঝাচ্ছে। তো এটাও হ্যান্ডেল হইলো। পরে আবার আমরা রান করি, টেন আর দিলাম 0। তো এই মেসেজ, এটাও হচ্ছে আমার এররটা হ্যান্ডেল হইলো, ডিনোমিনেটর ক্যান নট বি 0। এখানে যে বিষয়টা হচ্ছে শিখার বিষয় আমাদের, আমরা এখানে যে প্রোগ্রামটা করছি এবং এখানে যেভাবে আমরা এররগুলি ক্যাচ করতেছি, এটা অ্যাকচুয়ালি একটা স্ট্যান্ডার্ড ওয়ে না। এটা এটা হচ্ছে একটা ব্যাড প্রোগ্রামিং, যেহেতু আমরা এখানে এক্সেপশন হ্যান্ডলিংটা ব্যবহার করতেছি প্রোগ্রামিং কনসেপ্টের ক্ষেত্রে, যেখানে আমার প্রোগ্রামিং এর লজিক অ্যাপ্লাই করার কথা, সেখানে আমি লজিক অ্যাপ্লাই না করে সেটা ট্রাই কেসের মাধ্যমে আমি হ্যান্ডলিং করতেছি। সো এটার আরেকটা নাম হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং অ্যাবিউজ, এটাকে বলে এক্সেপশন হ্যান্ডলিং অ্যাবিউজ। তো এই এক্সেপশন হ্যান্ডলিং অ্যাবিউজটা হচ্ছে একটা ব্যাড প্র্যাকটিস, এটা থেকে কিভাবে প্রিভেনশন পাওয়া যায় সেটাও আমরা দেখব। প্রিভেন্টিং এক্সেপশন হ্যান্ডলিং অ্যাবিউজ, কিভাবে সেটা প্রিভেন্ট করা যায়। এইখানে একটা এক্সাম্পল আছে, দেখেন, rewrite example that doesn't use exception handling to control programs logical flow। যে বিষয়টা আপনি প্রোগ্রামিং এর মাধ্যমে হ্যান্ডেল করতে পারেন, প্রোগ্রামিং এর যে লজিক্যাল ফ্লোটা আছে সেটা ব্যবহার করে যেটা হ্যান্ডেল করতে পারেন, আপনি সেখানে অবশ্যই এক্সেপশন হ্যান্ডলিং ইউজ করবেন। সো এই এক্সেপশন হ্যান্ডলিং প্রিভেনশন করার একটা ওয়ে হচ্ছে প্রোগ্রামিং লজিক অ্যাপ্লাই করা। তো তারই একটা এক্সাম্পল এখানে দেখেন, নিউমারেটর, আমরা এখানে যেটা করছি, আমরা কনভার্সনের ক্ষেত্রে এখানে ট্রাইবার্স মেথডটা ব্যবহার করছি, এবং ট্রাইবার্স মেথডটার কাজ কি, সে যদি এটাকে, আমরা যে ভ্যালুটা এখানে পাস করতেছি সেটা যদি সে কনভার্ট করতে সক্ষম হয়, তাহলে সে রিটার্ন করবে হচ্ছে একটা বুলিয়ান ভ্যালু, দ্যাট মিন্স ট্রু। সে ট্রু অথবা ফলস রিটার্ন করে। যদি সে কনভার্ট করতে না পারে তাহলে সে ফলস রিটার্ন করে, আর যদি কনভার্ট করতে পারে তাহলে সে ট্রু রিটার্ন করে। আর যে ভ্যালুটা হচ্ছে সে কনভার্ট করবে, সেটাকে কনভার্ট করার পর এই যে আউট প্যারামিটার দিয়ে হচ্ছে সে রিটার্ন। তো এইখানে আমরা কনভার্সনের জন্য ট্রাইবার্স মেথডটা ব্যবহার করলাম, এটা একটা। যদি আমার যে নিউমারেটর যদি সঠিকভাবে কনভার্ট হয়, তখন আমি সেটা চেক করব যে আমার ইজ ভ্যালিড যে নিউমারেটর, এটা ট্রু অথবা ফলস। যদি ট্রু সঠিকভাবে কনভার্ট হয় তাহলে ট্রু আসবে, এবং আমি ইফ কন্ডিশনে এটা চেক করতেছি এটা ট্রু কিনা। যদি ট্রু পাই তাইলে আমি নেক্সটে যাব। নেক্সটে কি আছে, প্লিজ এন্টার ডিনোমিনেটর। এখানে ডিনোমিনেটর এন্টার করার জন্য বলা হয়েছে, এবং এখানে একইভাবে আমি ট্রাইবার্স দিয়ে এটাও চেক করতেছি ডিনোমিনেটরটা। যদি এটা সে প্রপারলি হচ্ছে কনভার্ট করতে পারে তাইলে আমরা নেক্সটে যাব। নেক্সটে কি, এখানে আবার ইফ কন্ডিশন দিয়ে সে চেক করতেছে এই ভ্যালুটা
প্রপারলি কনভার্ট হয়েছে কিনা, ভ্যালিড কিনা, এবং এটা যদি জিরো না হয় সেটাও চেক করতেছে, জিরো কিনা সেটাও চেক করতেছে। যদি জিরো না হয় এবং ভ্যালিড হয় তাহলে হচ্ছে সে এখানে আমার ডিভাইডটা করতেছে এবং রেজাল্টটা পাবলিশ করতেছে। আদারওয়াইজ সে এলসে চলে যাবে এবং সে যদি গিয়ে দেখে যে এটা ভ্যালিড আছে বাট জিরো, তাহলে এই মেসেজগুলি দিবে, আদারওয়াইজ এখানে চলে আসবে। তো এটা আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে কন্ট্রোল করতে পারি বা হ্যান্ডেল করতে পারি। এটা আমরা একটু দেখি প্র্যাকটিক্যালি। আমরা এখন আমাদের কোডটাই পুরো চেঞ্জ করব। এখানে আমরা ট্রাই কেসের পরিবর্তে হচ্ছে প্রোগ্রামিং এর ফ্লো ব্যবহার করব। জিরো
দেখতে পাচ্ছেন তো আপনারা আমার স্ক্রিন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, অনেকক্ষণ কথা হয় নাই। এদিকে প্রাইভেসি দরকারই নেই আমার। তো আমরা কোডটাকে রিরাইট করলাম। হ্যাঁ, একটু দেখেন, আমি প্রথম থেকে বলে আসি। প্রথমে হচ্ছে ইউজারকে আমি বলতেছি যে নিউমারেটর টাইপ করার জন্য সে টাইপ করল, যদি সে প্রপার্টি টাইপ করে তাহলে এটা ভ্যালিড, দ্যাট ইজ ট্রু। তো যদি ট্রু হয় আমরা নেক্সটে যাব, ডিনোমিনেটর টাইপ করার জন্য বলবো, দেন সে টাইপ করবে। যদি এটা ট্রু হয় তখন আমরা চেক করব যে এটা ট্রু এবং ডিনোমিনেটর নট জিরো কিনা। যদি এই দুইটা কন্ডিশন ট্রু হয় তাহলে হচ্ছে আমরা রেজাল্টটা পাবলিশ করব। আদারওয়াইজ আমি আবার এখানে এলসে চলে যাব, এলসে গিয়ে তাকে মেসেজ দিব। যদি এটা ইনভ্যালিড হয় তাহলে নিউমেরিক টাইপ করার জন্য বলবো, এবং যদি জিরো হয় তাহলে ডিনোমিনেটর ক্যানট বি জিরো এই মেসেজটা দিব। আর এট লাস্ট আছে প্লিজ এন্টার নিউমেরিক ডিনোমিনেটর। এটা আমরা একটু স্টার্ট করি প্রোগ্রামটা। দেখেন আগে যা করছি প্রোগ্রাম কিন্তু এই একইভাবে কাজ করবে। আমি এখন 10 দিলাম, তারপরে 2 দিলাম, রেজাল্ট 5 প্রপারলি পাবলিশড হইলো। আর যদি আমরা প্রপারলি টাইপ না করি, আমি 10 না দিয়ে হয়তো XYZ কিছু একটা দিলাম, প্লিজ এন্টার নিউমেরিক নিউমারেটর অনলি। আচ্ছা, বানানটা ভুল আছে, যাই হোক আমাকে সে নিউমেরিক টাইপ করার, আমি XYZ দিলাম নিউমেরিক টাইপ করার জন্য বলতেছি। দ্যাট মিনস আমার প্রোগ্রাম প্রপারলি কাজ করছে। গেল, তারপরে আবার যাই, আমি এখানে 10 দেই, 10 দিলাম। পরবর্তীতে আমি একটা বিশাল বড় নাম্বার দিয়ে দেই। ডিনোমিনেটর ক্যান নট বি জিরো। আচ্ছা, এইটা এখানে হ্যান্ডেল করা হয় নাই, এটা হ্যান্ডেল করি আমি। যদি বেশি বড় নাম্বার কেউ দিয়ে দেয়, ডিনোমিনেটর ক্যান নট বি জিরো, এইখানে চলে আসছে। এটা তো ইনভ্যালিড হওয়ার কথা। এবার আমরা রান করি। 10 দিলাম, বিশাল বড় নাম্বার দিই।
অনেক বড় নাম্বার দিছি, যার জন্য আমাকে বলতেছে যে এই এর মধ্যে ভ্যালুটা আমাকে টাইপ করার জন্য। আর যদি প্রপারলি টাইপ করি তাহলে তো রেজাল্ট আমার আসবে। 10 দিলাম, XYZ দিলাম। আচ্ছা, যাই হোক, প্রপারলি দেই, আমার প্রপারলি রেজাল্ট পাবলিশ হয়েছে। আমাদের এখানে আসলে যে বিষয়টা আমাদের শিখার কথা, যেটা হচ্ছে আমাদের ফোকাস, যেটা হচ্ছে যে রেড দ্য এক্সাম্পল দ্যাট ডাজ নট ইউজ এক্সেপশন হ্যান্ডলিং অ্যাবিউজ। সোজা কথা, আমরা প্রোগ্রামের যে ইররগুলি সেটা সরাসরি আমরা যদি প্রোগ্রামিং এর মাধ্যমে হ্যান্ডেল করতে পারি তাহলে প্রোগ্রামিং এর মাধ্যমে হ্যান্ডেল করব। আর যেটা হচ্ছে এমন এরর, যে এররগুলি হচ্ছে আমরা জানি না যে এই এরর কিভাবে আসবে, আনএক্সপেক্টেড একটা এরর অনেক সময় চলে আসে অনেক কারণ, সেই এররগুলি হচ্ছে আমরা ট্রাই কেসের মাধ্যমে হ্যান্ডেল করব। যেমন হচ্ছে আমরা এখানে যেটা করতে পারি, আমার পুরো কোডটারে আমি ট্রাই কেসের মধ্যে নিয়ে নিতে পারি, এই থেকে এই পর্যন্ত। এই যে এই থেকে এই পর্যন্ত আমি পুরোটাই ট্রাই কেসের মধ্যে নিয়ে নিতে পারি। আমি এখানে হয়তো একটা মেসেজ দিয়ে দিলাম, সামথিং ওয়েন্ট রং। কারণ হচ্ছে এইটুকুর মধ্যে প্রত্যেক এরর আসবে আমি জানি না। আমি আমার মতো করে প্রোগ্রাম সেট করে দিচ্ছি, আমি দেখতেছি যে আর কোনো এরর এটা বাইরে থেকে আসার কথা না, তারপরেও আমরা একটা ট্রাই কেস দিয়ে দিই। তো এইটুকু ঠিক আছে, কিন্তু পুরো প্রোগ্রামটা আমরা ট্রাই কেসের মধ্যে রাখাটা হচ্ছে একটা ব্যাড প্র্যাকটিস। এটা হচ্ছে আমাদের প্রথম দিকে যে কোডটা আমরা লিখছি সেটা ছিল ট্রাই কেসের মাধ্যমে আমরা সবগুলো এরর হ্যান্ডেল করছি, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড যে কোডটা সেটা। তো এই বিষয়টা কি বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে জিনিসটা? শুনতে পান আমার কথা? এই পয়েন্টটা সাইদে ভাই আবার একটু বলেন, সাউন্ডটাও একটু কম ছিল, আরেকবার একটু বলেন প্লিজ। আচ্ছা, এটা পরে যে হচ্ছে ক্যাশটা এক্সেপশনটা অ্যাড করলেন, এইটা এই সেকেন্ড পয়েন্টটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্সেপশনটা অ্যাড করলেন না? আচ্ছা, এটা এই লাস্টেরটা ট্রাই কেসটা যে অ্যাড সেকেন্ডটা করলাম, না, লাস্টেরটা হ্যাঁ, ট্রাই কেস দিয়ে ট্রাই কেসটা যে অ্যাড এক্সেপশনটা করলাম, মানে শেষে অ্যাড করলাম। ট্রাই হ্যাঁ কেসটা এটা হচ্ছে সেফ থাকার জন্য দেওয়া। প্রথমত হচ্ছে যে আপনি যখন প্রোগ্রামিং করবেন আপনার মোটিভটা থাকবে এরকম যে ইউজার এন্ডে কখনোই আপনার এই যে সিস্টেমের যে এরর, এই পেজ কখনো ইউজার এন্ডে দেখানো যাবে না। আপনি ভালো কোনো অ্যাপ্লিকেশনে কখনো সিস্টেমের এরর পেজ আপনি কখনো দেখবেন না। আপনি ফেসবুক ব্যবহার না, করতেছেন, সেটা তো দেখানো হ্যাঁ, এরর, ইউজার তো বুঝবেও না কিছু এগুলো দেখে। সেটা বুঝবে না। প্লাস ভালো প্রোগ্রাম যারা করে তারা হচ্ছে এটা কখনো ইউজার এন্ডে শো করে না, বুঝতে পারছেন? হুম। তো এটা হচ্ছে একটা গুড প্র্যাকটিস। তো সেক্ষেত্রে আমি যেহেতু এটা প্রোগ্রামিং এর মাধ্যমে হ্যান্ডেল করছি, তারপরেও আমি একটা ট্রাই কেস দিয়ে দিচ্ছি, এটা একটা এক্সট্রা লেয়ার সিকিউরিটির জন্য, যে আমি এখানে এরপরেও যদি এখানে কোনো এরর রেজ হয়, কারণ এরর রেজ হবে না এমন গ্যারান্টি কোনো প্রোগ্রামার দিতে পারবে, সে যত ভালো প্রোগ্রামারই হোক, এরর রেজ হবে না এমন গ্যারান্টি কেউ দিতে পারবে। তো সেক্ষেত্রে এটা একটা এক্সট্রা লেয়ার হিসাবে দিলাম যে এইটুকু প্রোগ্রামিং এর মধ্যে আমি দেখতেছি যে এরর আর আলাদাভাবে রেজ এরর করার কোনো পেয়ে থাকে, পসিবিলিটি নাই, তারপরেও আমি ট্রাই কেসটা দিলাম। হ্যাঁ, যদি এর বাইরে কোনো এরর চলে আসে তাহলে এই ট্রাই কেসের মাধ্যমে আমরা হ্যান্ডেল করবো আমার এইটা। তো আমার এখানে মূলত কনসেপ্ট যেটা সেটা হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং অ্যাবিউজটা আসলে কিভাবে হয়। ট্রাই কেসের মাধ্যমে হচ্ছে আমার যে প্রোগ্রামিং এর লজিক্যাল ফ্লোটা হচ্ছে ট্রাই কেসের মাধ্যমে হ্যান্ডেল করাটা।
এটাই হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং অ্যাবিউজ, এবং এটা একটা ব্যাড প্র্যাকটিস। আর এটার অল্টারনেট অপশন হিসেবে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে এটা হ্যান্ডেল করছি। যেমন এখানে আমার হ্যাঁ এই যে ট্রাই পার্স মেথডের মাধ্যমে আমি চেক করছি যে আমার ভ্যালুটা সে একুরেট ভ্যালু দিয়েছে কিনা, সেটা চেক করে এখানে ইজ ভ্যালিড নিউমারেটরের মধ্যে রাখলাম এবং এখান থেকে এটা চেক করে দেন আমি নেক্সট স্টেপে গেলাম। তো আমার এখানে চেক হয়েই গেছে। আপনি যদি নিউমেরিক ভ্যালুর জায়গায় এক্স ওয়াই জেড দেন, সে সিম্পলি এখানে ট্রুর জায়গায় ফলস রিটার্ন করবে এবং আমি ধরতে পারবো যে সে সঠিক নাম্বারটা ইনপুট করে। তখন আমি তাকে একটা মেসেজ দিয়ে বলে দিলাম যে সঠিক নাম্বারটা সে ইনপুট করে। পরের স্টেপেও সেম ওয়েতে আমি নাম্বারটা চেক করলাম, যদি সে নাম্বারটা সঠিক না দেয় তাহলে তো আমি তাকে একটা মেসেজ দিয়ে দিলাম এবং আরো চেক করলাম যে এখানে সে জিরো ইনপুট দিচ্ছে কিনা। যদি জিরো ইনপুট দেয় তাহলে তো এটা ডিভাইড করা যাবে না এবং তাকে আমি মেসেজ দিয়ে দিব ডিনোমিনেটর ক্যান নট বি জিরো। আর যদি দেখা গেছে যে ওভারফ্লো এক্সেপশনের যে নাম্বার আমার ইন্টিজারের টাইপের তুলনায় যে নাম্বারটা যদি অনেক বড় হয়, তখন আমি তারে এই এক্সেপশনটা অনলি নাম্বারস বিটুইন এত এন্ড এত, এখানে মিন ভ্যালু ম্যাক্স ভ্যালুটা শো করবে। তো আমার এখানে শেখার বিষয়টা হচ্ছে যে এক্সেপশন হ্যান্ডলিং অ্যাবিউজটা কি এবং সেটা কিভাবে প্রিভেন্ট করা হয়। তো আশা করি বোঝা গেছে বিষয়টা, না মানে এটা বোঝা গেছে তো? কোনো কনফিউশন ঠিক আছে? আছে। না হ্যাঁ না এটা তো বুঝে গেছে। আমরা তো ওই যে প্রোগ্রামিং করা শিখেছি, সেক্ষেত্রে তো এই যে এই ধরনের ছোট ছোট এরর গুলো হ্যান্ডেল করা ওখানে করে থাকি সাধারণত, যে যেন জিরো না হয়। তাহলে ওই ইফ-এলস কন্ডিশন গুলো ইউজ করে বলে দেই যে কখন কখন ওই স্ট্রিং হতে পারবে না কিংবা কখন নিউমেরিক হতে পারবে না, এই জিনিসগুলো। এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে এই হচ্ছে মোটামুটি এক্সেপশন হ্যান্ডলিং অ্যাবিউজটা বোঝা গেল।